পে স্কেল বাস্তবায়ন দাবিতে শাহবাগে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, যান চলাচল বন্ধ। চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে না। আমরা হারামের উপরে হাত রাখবো না। ক্ষমতা এলে চাঁদাবাজি করতে দেবে না জামায়াত। বরিশাল ও পটুয়াখালীতে জনসভায় দলের আমির, অপরাধ করলে কাউকে ছাড় নয়। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা বিকেলে। ৮-৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন প্রান্তে তারেক রহমানের জনসংযোগ। কাল যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে। ছুটির দিনে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছে সরকারি কর্মচারীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ছড়ে পুলিশ। এতে অন্তত 40 জন আহত হন। এক পর্যায়ে যমুনার সামনে থেকে সরে এসে শাহবাগে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তারা জানান, দাবি মানা না হলে আন্দোলন চলবে। আরও জানাচ্ছেন জাবেদ আবদুল্লাহ। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকারি কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদ। সেখান থেকে মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা চলে আসেন প্রধান উপদেষ্টার প্রধান ফটকের সামনে। সেখানে জড়ো হয়ে স্লোগান দেন তারা। দুপুরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। এ সময় আহত হন 40 জন আন্দোলনকারী। গুলি, টিয়ার শেল এবং জল কামানের মধ্য দিয়ে যেভাবে মানুষকে দমন নিপীড়ন করছেন, এই অন্তর্বর্তী সরকারও আজকে আমাদের সাথে সেটা করছে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা কাপড়ের কাপড় পরে এসেছে, আমরা পে স্কেলের প্রজ্ঞাপন না নিয়ে গলে ফিরব না। বিক্ষোভকারীরা জানান, দাবি মানা না হলে আন্দোলন চলবে। আমরা পুরো বাংলাদেশে সবাই আসছি, আজকের মধ্যে প্রজ্ঞাপনটা জারি করে দিতে হবে। আমাদের এই দাবি অনতিবিলম্বে যাতে আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। নির্বাচনের আগে প্রজ্ঞাপন দিয়ে দেন, না হলে আমরা রাজপথ ছাড়বো না। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এক পর্যায়ে শাহবাগ প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, সকাল থেকেই তো বিক্ষোভ চলছে, আমরা জেনেছি যমুনার আশেপাশে বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সম্পা, মূলত জাতীয় নবম যে পে স্কেল, সেই পে স্কেল বাস্তবায়ন এবং সেটির গেজেট প্রকাশের দাবিতে মূলত গত 3 দিন ধরে আন্দোলন করছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, যারা মূলত সরকারের নানা দপ্তরে কাজে নিয়োজিত। মূলত তারাই এই নবম স্কেলের দাবিতে আন্দোলনটি করে আসছিল। সকালে 11:30-এর পর তারা শহীদ মিনার থেকে একটি ভোকা মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখে আসে এবং এখান থেকে পুলিশ কিছুটা শিথিল ছিল, সেই শিথিলতাকে কাজে লাগিয়ে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে প্রধান উপদেষ্টার প্রধান ফটক পর্যন্ত তারা পৌঁছে যায়। তার পরপরই আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু অ্যাকশনে যায়, দফায় দফায় গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, জলকামান এগুলো নিক্ষেপ করার পর তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। এরপর মূলত বাধে বিপত্তি, ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমরা
আমরা দেখেছি যে শাহবাগ, একই দিকে বাংলা মোটর এবং ওই দিকে ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে রমনার এই প্রধান সড়কটিতে আমরা দেখেছি যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এরই মধ্যে আন্দোলনকারী যারা রয়েছে, অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ব্যানারে যারা আন্দোলন করেছে, তারা বলছে যে তাদের এখন পর্যন্ত 30 থেকে 35 জন আন্দোলনকারী এখন পর্যন্ত আহত আছে। আমরা এখানে থাকা অবস্থায় দেখেছি যে পুলিশ 7 থেকে 8 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। এখনকার যে পরিস্থিতি সেটি হলো একেবারেই থমথমে। এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা দেখেছি এখানে পুলিশের যিনি ডিএমপি কমিশনার তিনি এসেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা পুলিশ সদর দপ্তর থেকে তারাও কিন্তু এই শাহবাগের এই গুরুত্বপূর্ণ যে এলাকাটি সেখানে ছুটে এসেছেন এবং আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। আমরা আন্দোলনকারীদের কথা বলার চেষ্টা করছি। আন্দোলনকারীরা যে বিষয়টা বলছে যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে মূলত বেতনের কারণে, স্বল্প বেতনের কারণে পরিবার, স্বজন, আত্মীয় নিয়ে চলাচল হতে বা জীবন ধারণে তাদের হিমশিম খেতে হচ্ছে। বেতন বৃদ্ধির দাবিতেই মূলত সরকারের নানা দপ্তরে যারা কর্মচারী কর্মকর্তা তারাই মূলত এই আন্দোলনে এখানে এসেছিলেন এবং একটি শান্তিপূর্ণ সমাবেশ এখানে করেছিলেন এবং তারপর পরে কিন্তু পুলিশের যে অ্যাকশন, সেই অ্যাকশনে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে ছত্রভঙ্গ হয়েছে। তো সবশেষ সম্পর্কে একটু বলে রাখি যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তাদের অবস্থান রয়েছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে যে নবম জাতীয় পে স্কেলের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সবশেষ তথ্য। শম্পা। নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছে সরকারি কর্মচারীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। ক্ষমতা এলে কাউকে চাঁদাবাজি, দুর্নীতি কিংবা শেয়ার বাজার লুট করতে দেবে না জামায়াত। শুক্রবার পটুয়াখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ শাসনের দায়িত্ব পেলে জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করবে তার দল। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জে অপর এক জনসভায় ডাক্তার শফিকুর বলেন, জনগণ দায়িত্ব দিলে আস্থার প্রতিদান দেবে তার দল। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। চারদিকে জলরাশি ঘেরা, মাঝখানে এক টুকরো ভূখণ্ড, নাম মেহেন্দিগঞ্জ। বরিশাল জেলার অন্তর্গত প্রত্যন্ত এই অঞ্চলটিতে জামাত আমিরের উপস্থিতিতে মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। একই অবস্থা পটুয়াখালীর বাউফলবাসীর মধ্যেও। জামাত আমিরকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন কর্মী সমর্থকরা। সকালে মেহেন্দিগঞ্জের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্ব দিলে 18 কোটি মানুষের চৌকিদার ও পাহারাদার হতে চায় জামাত ইসলামী। দেওয়া হবে আস্থার প্রতিদান। চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে না। আমরা হারামের উপরে হাত রাখবো না। আমরা কোনো স্ট্যান্ড দখল করবো না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকে 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। পরে দুপুরে পটুয়াখালীর বাউফলে আরেক জনসভায় ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতা এলে কাউকে চাঁদাবাজি, দুর্নীতি কিংবা শেয়ারবাজার লুট করতে দেবে না জামায়াত। বলেন, ব্যক্তি স্বার্থে নয়, জামাত কাজ করবে মানুষের জন্য। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না। শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না। প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। জনসভায় উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন জামায়াত আমির। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। এদিন বরিশাল, পটুয়াখালী ছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, নড়াইলে একটি করে এবং ফরিদপুরে একাধিক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। নির্বাচনী জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সম্প্রতি ইস্তেহার ঘোষণা করেছে জামাত ইসলামী। এখন সেগুলোই বক্তৃতার মাধ্যমে জানান দিচ্ছেন জামাতের আমির।
এগুলো জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা গ্রহণযোগ্য হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ফিরদাউস সোহাগ, এখন বাউফল, পটুয়াখালী। ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্ব যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরেও দেখেন 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি ছিলাম সেখানে। এদিকে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির মিডিয়া সেল জানিয়েছে বিকেল 3:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন বিএনপির ইশতেহারে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে, কোনো কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি ঘোষণা করবে এবং এটি শুরু হবে বিকেল 3:30টায় এবং এখানে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির এই নির্বাচনী ইশতেহারে তাদের মূল দর্শন থাকবে সবার আগে বাংলাদেশ এবং এর পরে যে বিষয়গুলো উল্লেখযোগ্য রয়েছে তার মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি ছিল, বেগম খালেদা জিয়া পরবর্তীতে ভিশন 2030 যে বিষয়গুলো উল্লেখ করেছিল এবং পরবর্তীতে বিএনপির যে 31 দফা কর্মসূচি রয়েছে এবং এই সম্প্রতি জুলাই অভ্যুত্থানের যে বিষয়গুলোর পরবর্তীতে যে ঐকমত্য কমিশনের যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলো, এই 4 বিষয়ের সমন্বয়ে মূলত আজ বিএনপির এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং এর পাশাপাশি রয়েছে যে সেবা খাত সহ বৈদেশিক কর্মসংস্থান, বেকারত্ব এবং দেশের নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে রাষ্ট্র সংস্কারে বিএনপি যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে। আমরা দেখেছি যে দলটির চেয়ারম্যান তার বক্তব্যে বারবার বলেছে সেই বিষয়গুলো থাকবে আমরা আশা করছি। তো আনুষ্ঠানিকভাবে আসলে আজকের এই ইশতেহার অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 3:30টায় এবং পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। উজ্জ্বল, বিএনপির ইশতেহার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। আগামী 8-9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মীরা বিএনপি এবং ছাত্রদলে যোগদান করেছেন। আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। আমাদের যে ঢাকা মহানগরীতে একটি কেন্দ্রীয় সমাবেশের কথা যেটি ছিল 8 তারিখে, সেটা আমরা আপাতত বাতিল করেছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রিয় নেতার আগমন ঘিরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে তৈরি হচ্ছে মঞ্চ। দেশের অন্যতম শীর্ষ নেতার আগমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা আশা করছেন নির্বাচনী জনসভায় বক্তব্যে ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আবারও ভোটের প্রচারের খবর। ছুটির দিনে রাজধানীতে চলছে ভোটের প্রচারণা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ,
ভোটের প্রচার কেমন দেখছেন, প্রতিশ্রুতি কি দিচ্ছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। শম্পা, এখন আমরা আছি ঢাকা ৬ আসনে ধূপখোলা এলাকায়। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন কিন্তু একটু পরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এটি জুম্মার নামাজের পরপরই শুরু হওয়ার কথা রয়েছিল, কিন্তু একটু দেরি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পরেই এটি শুরু হবে। যেটি বলছিলেন যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, নির্বাচনী প্রচারণা আর যেহেতু অল্প কয়েকদিন বাকি আছে, সেই তুলনায় কিন্তু নির্বাচনী শেষ দিকে এসে প্রচারণাটা জমে উঠেছে। আমরা দেখছি যে জুমার নামাজের পরপরই কিন্তু প্রায় সব দলের প্রার্থীরাই কিন্তু তাদের যে প্রচারণা কার্যক্রমটি রয়েছে সেটি শুরু করেছে। সেই প্রচারণারই অংশ হিসেবে আমরা দেখছি যে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এই ধূপখোলা মাঠে একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া আমরা দেখেছি যে এই একই আসনের জামায়াত ও 10 দলীয় জোট মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তারও কিন্তু আজকে জুমা নামাজের পরে কিন্তু আমরা দেখেছি কর্মসূচি রয়েছে। সকাল থেকেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন আসনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছিলাম এবং আমরা দেখেছি যে এখানে যাই প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই শেষ সময়ে এসে তাদের প্রচারণা কার্যক্রমটি কিন্তু আগের থেকে জোরদার করেছেন এবং বলতে গেলে শেষ সময়ে এসে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আসন্ন নির্বাচনে বরিশাল বিভাগে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 2 জন। তবে সংখ্যায় যাই থাকুক, নারী প্রার্থীরা পুরুষের সাথে সমান তালে প্রচারণা ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নারী সংখ্যার এই বৈষম্য নারী উন্নয়নের প্রতিবন্ধকতা বলে মনে করছেন সুশীল সমাজ। আমিনুল ইসলামের ছবি তোলাতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। জাতীয় নির্বাচনের প্রচারণা চলছে দেশ জুড়ে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় এই দৌড়ে পিছিয়ে নেই নারী প্রার্থীরা, যদিও নারী প্রার্থীর সংখ্যা নিতান্তই কম। বরিশাল বিভাগের 21টি আসনে মোট প্রার্থীর সংখ্যা 124 জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 2 জন। বিএনপি থেকে ঝালকাঠির 2 আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো আর বাসদ থেকে বরিশাল 5 আসনে ডাক্তার মনীষা চক্রবর্তী। আমরা গভীর রাতেও মুভ করছি, মানুষের সহযোগিতা পাচ্ছি, যেখানে যাচ্ছি মানুষই আমাদেরকে নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইন্ডাস্ট্রি করব যাতে এই খেটে খাওয়া মানুষগুলা ইন্ডাস্ট্রিতে ভালো উপার্জন করতে পারে, সেই দিকে আমার লক্ষ্য দেবে। নদী গর্ভে বিলীন হয়ে যাবে জালকাঠ নলছিটি, সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করবো। রাজনৈতিক দলগুলো নারী উন্নয়ন ও জাগরণের কথা বললেও বাস্তবতা ভিন্ন। তার প্রমাণ নির্বাচনে নারীদের কম মনোনয়ন প্রাপ্তি। কিন্তু রাজনৈতিক দলগুলি দুঃখজনকভাবে তাদের যে নারী নেতৃত্ব কি কারণে তারা প্রার্থী হিসেবে দিচ্ছে না, যে কারণেই হোক না কেন, নারীদের এই অবস্থানটা অত্যন্ত দুঃখজনক। তারা তাদের মতো করে এখানে ভোট চাচ্ছে, মাঠের বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী এলাকায় তারা ছুটিয়ে বেড়াচ্ছে। তো এরা আমাদের কাছে মনে হয়েছে যে তারা অত্যন্ত আমাদের নির্বাচনের যে আচরণ বিধিমালা, আইন কানুন তা মেনে তারা প্রচারণা করছে এবং আমাদের সহযোগিতা করছে। বরিশাল বিভাগে মোট ভোটার 73,39,000। এর মধ্যে পুরুষ ভোটার 37 লাখ আর নারী ভোটার 36 লাখ। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে 21টি বিদেশি অস্ত্র, 394 রাউন্ড গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনীর গুলশান ক্যাম্পের সদস্যরা। সংবাদ সম্মেলন করে গুলশান সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিসান ইশতিয়াক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পোস্ট অফিস পাড়া এলাকায় মেহেদি হাসানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন বিদেশি পিস্তল, রিভলভার, রাইফেল সহ 394 রাউন্ড গুলি জব্দ করে যৌথ বাহিনী। এছাড়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে 4 জনকে আটক করেছে অভিযান পরিচালনাকারী দল।
এরই সাথে সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।